শিক্ষা বিস্তারের জন্য সম্প্রতি লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, অন্যদিকে একজন শেয়ার মার্কেট বিশেষজ্ঞ ভোলানাথ দাস। আমরা আজকে ভোলানাথ বাবুকে পেয়ে গেছি। আমরা হাঁটতে হাঁটতে ওনার সঙ্গে কথা বলে নেব যে এই যে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে ভীতি কাটিয়ে তারা এগিয়ে যাবেন এবং শিক্ষা পরে তারা যখন কর্মজীবনে প্রবেশ করবেন কিভাবে তারা সেই কর্মজীবনে প্রবেশ করবেন, সেই নিয়ে আজকে আমরা ভোলানাথ বাবুর সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যেভাবে শুরু করতে চাইছি যে ভোলানাথ বাবুকে একদম বলবো যে আপনার ঠিক স্কুলটা কোথায় এবং আপনি এই যে লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কার সম্প্রতি পেয়েছেন কী কারণে, শিক্ষা বিস্তারে আপনি ঠিক কী ধরনের কাজ করে চলেছেন? থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কার যেটা পেয়েছি, ন্যাশনাল লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কার, মূলত শিক্ষা এবং সমাজসেবার ক্ষেত্রে আমি বহুদিন ধরে বেশ কিছু কাজ করে চলেছি। যেমন গ্রামে, বিশেষ করে আমি যে সমস্ত জায়গা থেকে উঠে যাই, একদম প্রান্তিক জায়গা থেকে, সেখানে আমি দেখেছি কীভাবে ছোটো ছোটো শিশুরা যখন বন্যা হয়ে যায়, জল ঢুকে যায় বাড়িতে, কীভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। দিনের পর দিন তারা বাড়িতে থাকে, যতক্ষণ না জল যাচ্ছে, স্কুলে পর্যন্ত যেতে পারছে না। এই যে 1 মাস 2 মাস ধরে তারা যে ডিটাচড হয়ে যাচ্ছে, ওকে, এটা একটা সলিউশন আজ অব্দি সরকার কিন্তু ভাবেনি। এই সংক্রান্ত বিষয়ে একটা সলিউশন কী পাওয়া যায়, একটা রিসার্চ রিপোর্ট আমি জমা করেছিলাম, এবং তার সাথে সাথে আমি বহু সমাজসেবামূলক কাজ করে থাকি। বহু সাধারণ মানুষকে, ওকে, হ্যাঁ, বহু সাধারণ মানুষকে আমি সহযোগিতা করার চেষ্টা করি এবং সেটাই আমি করে চলেছি। এবং আমার বিশেষ করে আমি একটি প্রান্তিক স্কুলে, গঙ্গাসাগর বলে একটি জায়গা রয়েছে, সে আপনি জানেন, সাগরদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে ফুলবাড়ি শীতলা হাই স্কুল, সেই স্কুলে আমি শিক্ষকতা করি। আমি দেখেছি যে গ্রামের ছেলেমেয়েরা তারা কীভাবে মানে ফাইন্যান্সিয়ালি উইকার হওয়ার পরে স্কুলে আসার পরে অনেক ছেলে মেয়ে কিন্তু ড্রপ আউট হয়ে যায়, ওকে। তো সেই ড্রপ আউট রোকার জন্য সরকার তো চেষ্টা করছেন, কিন্তু শুধুমাত্র ওইভাবে চেষ্টা করলে হবে না। শিক্ষকদেরকে এনকারেজ করতে গেলে আমার ধারণা শিক্ষকদেরকে এটার জন্য আলাদা করে যদি কোনো ইনসেন্টিভস দেওয়া যায়, আলাদা করে এনকারেজ করা যায় যে এই ছেলেগুলো কেন পার্টিকুলারলি ড্রপ আউট হচ্ছে, এদের পেছনে কী কারণ রয়েছে, সেগুলো যদি ফাইন্ড আউট করা যায়, তাহলে 7, 8, 9, 10 থেকেও যে বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে সেটাকে রোখা সম্ভব। এগুলোও আমি বলার চেষ্টা করেছি এবং সেই হিসাবে হয়তো আমি পেয়েছি ন্যাশনাল লাল বাহাদুর শাস্ত্রী অ্যাওয়ার্ড। হ্যাঁ, আমরা ওনার যে স্কুল রয়েছে কচুবেড়িয়াতে, যেখানে ফুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে গিয়েছিলাম এবং দারুণ ডিসিপ্লিনের মাধ্যমে উনি সেখানে ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। বিশেষ করে উনি ইংরেজি শিক্ষায় পারদর্শী এবং গ্রামাঞ্চলে যেখানে ইংরেজি একটা রীতিমতো ভীতি বলা যায় ছাত্রছাত্রীদের কাছে, সেখানে উনি একজন খুব পপুলার এবং খুব পরিচিত শিক্ষক এবং ছাত্রছাত্রীরাও ওনার কাছে ইংরেজি শিখতে খুব পছন্দ করেন। তো কিভাবে উনি এই গ্রামের ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষার দক্ষতা তুলে ধরছে ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা একটু জেনে নেব ওনার কাছ থেকে। অ্যাকচুয়ালি ইংরেজি গ্রামের ছেলেমেয়েরা একটু ভয় পায়, কিন্তু আমি যেটা দেখেছি, যদি তাদেরকে প্রপার গাইড করা যায় এবং এই সাবজেক্টটার প্রতি যদি উৎসাহিত করা যায়, তাহলে কিন্তু মানে আমি তো নিজে গ্রাম থেকে উঠেছি এবং আমি কলকাতাতে সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজে পড়েছি। আমি দেখেছি সেখানে অনেক মানে বাংলা বোর্ডের থেকে মানে ধরুন দিল্লি বোর্ড বা আদার্স কোনো বোর্ডের ছেলেমেয়েরা ম্যাক্সিমাম কিন্তু ইংরেজি অনার্স নিয়ে পড়তে। কিন্তু আমরা দেখেছি, আমরা যারা বাংলা বোর্ড থেকে গিয়ে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেছি, আমরা কিন্তু তাদের থেকে গ্রামাটিক্যালি অনেক বেশি সাউন্ড এবং সাবজেক্টিভ নলেজও কিন্তু আমাদের অনেক বেটার। সেই জায়গা থেকে আমি অনুভব করছি যে গ্রামের ছেলেদেরকে আমাদের তো অবহেলা করার কিছু নেই। তাদেরকে যদি এই সাবজেক্টকে উৎসাহিত করা যায়, তাহলে কিন্তু ইংরেজি তারা অনেক বেটার শিখতে পারে। সেটাই আমার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, এখানে যেহেতু মানে আমি মূলত উঁচু ক্লাসে নেওয়ার চেষ্টা করি, 11 কি 12 ম্যাক্সিমাম ক্লাস নেই, কিন্তু অনেকটা লিটারেচার রয়েছে। তো সেই লিটারেচারের দৃষ্টিভঙ্গি থেকে যে বাচ্চাদেরকে পড়ানো এবং বাচ্চারা আনন্দের সাথে সেটা গ্রহণ করে। নিশ্চয়ই কিছু ছেলে মেয়ে তো প্রবলেমস রয়েছে, ইংরেজি তো গ্রামের দিকে বুঝতে পেরেছেন, কিন্তু আমি বলছি এটা সলিউশন সম্ভব, এটাই আমি বলতে চাইছি। যদি পার্টিকুলারলি বাচ্চাদেরকে আমরা যেভাবে এনকারেজ করি ছোটোবেলা থেকে অঙ্ক শেখার জন্য, আদার্স সাবজেক্ট শেখার জন্য, ইংরেজিটাও যদি আমরা সেভাবে তাদেরকে এনকারেজ করি, তাহলে এটা খুব একটা কঠিন নয়, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ প্রত্যেক বাচ্চাই শিখতে পারে। আচ্ছা, আপনার স্কুলের এমনি
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে ফলাফল রেজাল্ট সেটাও খুব ভালো, সেটা কীরকম লাস্ট কয়েক বছরে কী ধরনের রেজাল্ট হয়েছে স্কুলে? দেখুন, ফুলবাড়ি শীতলা হাই স্কুল প্রায় 100 বছর ধরে চললো। স্কুলের অবদান বিশাল হয়েছে। মানে একটা সময় এখান থেকে আহ, এই ব্লকের মানে গঙ্গাসাগর ব্লকের একদম টপ স্টুডেন্টরা বেরিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে। উচ্চ মাধ্যমিকে স্পেসিফিক্যালি আমাদের লাস্ট কয়েক বছরে আর্টস সেকশন থেকে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে ছাত্রছাত্রীরা। মাধ্যমিক সেকশনেও চেষ্টা করছি, বিশেষ করে মাধ্যমিক সেকশনে একদম প্রান্তিক ছেলেমেয়েরা আমাদের স্কুলে আসে, সেই জায়গা থেকেও তারা যে রেজাল্ট করে সেটাও অবশ্যই কমেন্ডেবল। আর এমনি ধরুন রেজাল্ট তো মোটামুটি আমরা বেশ কয়েকবার মানে আপনার স্কুলের কয়েক বছরের রেজাল্ট ধারাবাহিক দেখেছি, খুবই ভালো। এই এর পাশাপাশি ছাত্রছাত্রীদের আপনারা কিছু নীতি শিক্ষা, শরীরচর্চা এসবের ওপর জোর দেন এবং এইরকম একটা প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা আদর্শগত শিক্ষা দেওয়া, সেটা মূলত কী ভাবনা থেকে এবং কীভাবে করেন? দেখুন, প্রথমে আমি বলি একজন শিক্ষক হিসাবে, এটা অনেক জায়গাতেই বলেছি, প্রথম শিক্ষকের কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে মূল্যবোধ, আদর্শবোধ। সেটা যদি একজন শিক্ষকের না থাকে, তিনি তাহলে যাই পড়ান না কেন তাতে বাচ্চাদের কিছু উপকার হবে না। বাচ্চারা শুধুমাত্র মার্কস পাবে। শিক্ষাটা তো শুধুমাত্র মার্কস পাওয়ার জন্য হতে পারে না, তাই না? তো সেই জায়গা থেকে আমার সবসময় ইচ্ছে থাকে, মানে সবসময় জন্য আমি প্রত্যেকটা ক্লাসে বাচ্চাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি যে আগে প্রথম ভালো মানুষ হতে হবে এবং তার সাথে সাথে নাম্বারটা গুরুত্বপূর্ণ। তো সেটা যদি করতে চাই তাহলে তাদের তো শরীরচর্চারও দরকার আছে, কেন ব্রেনের ডেভেলপমেন্ট করতে গেলেও সেটা দরকার আছে। ওকে। আর একটু মোটিভেশন যদি আমরা করতে চাই, বাচ্চাদেরকে যদি একটু মোটিভেট করতে চাই, তাহলেও কিন্তু দরকার আছে। সেজন্য আমি বলবো প্রত্যেকটা শিক্ষক মহাশয় যারা পড়াচ্ছেন, আমার মানে সবাই আমার কাছে শ্রদ্ধেয়, কিন্তু এইটা যদি আমরা সবসময় ক্লাসের মধ্যে মাথায় রাখি যে একটি ছাত্রকে যে সাবজেক্টটা আমরা পড়াই না কেন তার সাথে সাথে যদি তাদেরকে একটু মূল্যবোধের শিক্ষা দিই, তাহলে সেটা ভালো হয় এবং সেটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, সামনে তো মাধ্যমিক পরীক্ষা এবং মানে আর কয়েকদিন পরেই শুরু হবে। তো আপনি বেসিক কি টিপস দেবেন? যে মানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রচণ্ড একটা, যেহেতু জীবনের একটা প্রথম বড় পরীক্ষা, তাতে একটা বড় ভয় কাজ করে। তো এই ভীতি থেকে কিভাবে ছাত্রছাত্রীরা মোটামুটি উতরে যেতে পারে? কি টিপস দেবেন তাদের জন্য? হ্যাঁ, আমি বলি, প্রথম কথা হচ্ছে যারা শুনছো আমাকে আজকে, যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষাটা তোমরা জীবনের যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, অন্য একটি স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ, হয়তো তোমাদের মনে হয় জীবনের সব থেকে বড় পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষাতে ভয় পেলে কিন্তু চলবে না। পরীক্ষাটা কিন্তু তোমার মানদণ্ড কিন্তু বিশালভাবে নির্ধারণ করবে না। তুমি খুব কম নাম্বার পেয়ে গেলে মানে তুমি জীবনে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, এরকম ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে ভয়টা মাথা থেকে সরিয়ে দাও, একদম রিল্যাক্স মোডে থাকো। এখন যেহেতু আর 1.5 মাস বাকি রয়েছে, 2 মাস বাকি রয়েছে, এই সময় নতুন করে কোনো কিছু করতে যেও না। এই সময় তোমরা যা পড়েছো সেগুলোকে রিভাইজ করার চেষ্টা করো, বারবার লেখার চেষ্টা করো। লেখাটা খুব জরুরি। অনেক স্টুডেন্ট আছে যারা তোমরা লেখা প্র্যাকটিস করো না বলে পরীক্ষার হলে গিয়ে তোমার টাইম তোমাদের শর্টেজ হয়ে যায়, তোমরা উত্তরটা জানো কিন্তু সময়ের অভাবে লিখতে পারো না। সেই জন্য প্রত্যেক দিন 3-4টে করে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো। আর আমি শুরুতেই যেটা বললাম, পরীক্ষা মানে তোমার মানে বিশাল রেজাল্ট করতে হবে, না হলে তুমি সমাজে পিছিয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। অভিভাবকরা যারা শুনছেন, আপনার ছেলে মেয়েকে যদি উৎসাহিত করেন তাহলে ও আত্মবিশ্বাস ফিরে পেতে পারে। কারোর সাথে ওকে কম্পেয়ার করতে যাবেন না, ও ভালো করছে না খারাপ করছে, এটাই আমি বলবো আর কি। তো এই সময় ওদের পাশে থাকুন, ওদেরকে সাপোর্ট করুন, ওরা যা রেজাল্ট করবে সেটাকে মেনে নিন এবং ওদের মতো তো চলতে দিন, দেখবেন ওরা সমাজে একটা সময় ভালো জায়গায় থাকবে। আচ্ছা, মোটামুটি এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক আধুনিক টেকনোলজির উন্নতি হয়েছে, গ্রামে পর্যন্ত মোবাইল খুব পপুলার এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছেও গেছে। তো কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান আমাদের রাজ্যে ততটা নেই এবং বহু ছেলেমেয়ে যারা বিদেশে চলে যাচ্ছে। তো পরীক্ষার পর তারা কিভাবে কর্মসংস্থান কিভাবে বাড়তে পারে এবং কিভাবে তারা কোন কাজের মধ্যে ইনভলভ হতে পারে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা আমাদের দেশের সমস্যা, শুধুমাত্র আমাদের রাজ্যের সমস্যা বলাটা ভুল। হ্যাঁ, আমাদের রাজ্যে তো নিশ্চয়ই বেকার সমস্যাটা বড় সমস্যা, কিন্তু আজকের দিনে ছাত্রছাত্রীরা, আমি যেটা শুরুতেই বলছিলাম, একটা ছাত্রছাত্রী যদি শুরু থেকে মেন বা আমাদের অভিভাবকদের মেন যদি ডিসিশন হয় যে তাকে একটা মার্কস পাওয়াতে হবে, তার যদি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি না হয়, তার মানে একটা ছেলে যদি ছোটো থেকে তার ব্রেনের এক্সারসাইজ ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সে
শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাবে, কিন্তু সে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তো পরবর্তীতে এই ছেলেগুলো কি হয়, মানে হিস্ট্রি বলছে, সায়েন্স বলছে, এরা কিন্তু একটা সময় গিয়ে ম্যাক্সিমাম কিন্তু পিছিয়ে পড়ে, হারিয়ে যায় ভালো রেজাল্ট করার পরেও। তার কারণ এতদিন ধরে এরা যেভাবে পড়াশুনো করেছে, পুরোপুরি বই নির্ভর, এবং সেখান থেকে শুধু মুখস্থ করে নাম্বার পাওয়া, মুখস্থ করে নাম্বার পাওয়া মানে তো সে নাম্বার পেয়ে গেলো, পরবর্তীতে গিয়ে সে ভুলে যেতে পারে, তাই না? আমি বলবো, যদি সিরিয়াসলি একটি শিশুর ডেভেলপমেন্ট করাতে চান, তাহলে ওকে ওর প্রপার খেলাধুলো, প্রপার ব্রেনের এক্সারসাইজ, প্রপার স্টুডেন্ট ফ্রেন্ডলি নেচার, সব কিছু এক্সপোজারের সাথে ওকে যুক্ত করতে হবে। তাহলে ও যে নাম্বারটা পাক না কেন সেটা ম্যাটার করবে না। পরবর্তীকালে ও কিন্তু নিজের মতো করে বিভিন্ন রকম স্কিল বেসড এডুকেশন আছে, সেখানে কিন্তু যেতে পারে। মানে সেটা যদি ইঞ্জিনিয়ারিং হয়, হ্যাঁ, সেটা যদি কম্পিউটার হয়, সেটা যদি আমি যেমন ফাইন্যান্সিয়াল এডুকেশন আমি দিই, স্টক মার্কেট হয়, হ্যাঁ, এই ধরনের যে কোনো জায়গাতে সে কিন্তু যেতে পারবে। তো সেই জন্য একটি শিশুর সব থেকে বেশি দরকার সেটা কিন্তু তার ডিসিশন নেওয়ার ক্ষমতা, আর সেটা তখনই কিন্তু তৈরি হবে যখন তাকে ফ্রিডম দেওয়া হবে। আমি এটাই বলতে চাইছি। আচ্ছা, আপনি তো শেয়ার মার্কেট এক্সপার্ট, এবং তাতে আপনার যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইস নিয়ে দেশ বিদেশের বহু ছেলে মেয়ে যারা এখন এই রাজ্যে ফিরে আসতে চাইছে, তো এই শেয়ার মার্কেট ছাত্রছাত্রীদের কিভাবে তারা, মানে এর সঙ্গে প্যারালাল, যে ধরুন কেউ পড়াশোনা শেষ করার পর কোনো একটা কাজে যোগ দিল, কিন্তু তার সঙ্গে প্যারালাল কি এখানে তারা ইনভলভ হতে পারে, কিভাবে তারা এগোবে? প্রথমেই বলি, আমি শেয়ার মার্কেট এক্সপার্ট এই কথাটা একদম সঠিক নয়। আমিও লার্নার, আমিও শিখছি। হ্যাঁ, আমি সেবি সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট। বহু মানুষ আমাকে ফলো করেন, হয়তো তাদের ভালোবাসা। ওকে, এই মুহূর্তে আমার অনেক স্টুডেন্ট আছেন যারা দেশ বিদেশে রয়েছে, তারা অনেকে উপকৃত হয়েছেন, তারা অনেকে ভালো ফিডব্যাক দিয়েছেন, তারা বেনিফিটেড হচ্ছেন, তারা অনেকে চাইছেন যে কিছুদিন মধ্যে যদি তারা এরকমভাবে গেম করতে পারে, হয়তো তারা দেশে ফিরে আসবে। তো এটা তো ভালো লাগার বিষয় নিশ্চয়ই, এটা ইন্সপিরেশন এসে আমার কাছে। না, মানে আমি চাইছি যে যারা নতুনভাবে এতে ইনভলভ হতে চায়, অনেকেই যারা মোটামুটি চেষ্টা করে কিন্তু তারা সেভাবে সাকসেস হতে পারে না, তো তাদেরকে কিভাবে এগোতে হবে, মানে আপনি তাদেরকে কি সাজেশন দেবেন, কিভাবে এগোতে পারে তারা? আপনার কোনো প্রতিষ্ঠান আছে কি না যেখান থেকে তারা এই জিনিস দিয়ে শিক্ষা নিতে পারবে? দেখুন, আমি প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করি। নিশ্চয়ই আমি একটি ইনস্টিটিউশনের সাথে যুক্ত হয়েছি, ওখানে মেন্টর হিসাবে, স্কুল অফ ডেটার্স। স্টক মার্কেট একটি স্কিল, সেই স্কিলটাকে কিন্তু তৈরি করতে হয়। ওকে, তো আমি শুরুতেই যে কথাটা বলছিলাম একটু আগে, যে ব্রেনের এক্সারসাইজ বা ডিসিশন নেওয়ার ক্ষমতা একটি স্টুডেন্টের মধ্যে যদি না থাকে, তো স্টক মার্কেটের স্কিল কিন্তু সে ডেভেলপ করতে পারবে না। আমি সবসময়ের জন্য একটা কথা বলি, গান কি কাউকে শেখানো যায়? হ্যাঁ, শেখানো যায়, কিন্তু ভালো গায়ক কিভাবে হওয়া যায় এইটা কারোর কাছে জানা রয়েছে? কেউ জানে না। কিন্তু তিনি গায়ক, গান গাইতে পারেন, সুর তাল সব কিছু মেনটেন করতে পারেন, কিন্তু তিনি তিনি যে ভালো গায়ক হয়ে গেলেন, তিনি ফেমাস হয়ে গেলেন, এরকম ব্যাপারটা নয়। তো স্টক মার্কেটে যে কেউ শেখাতে পারে, আপনি শিখতে পারেন। শেখা মানে আপনি এখান থেকে কালকে রোজগার করবেন, এরকম ব্যাপারটা কিন্তু নয়, যতক্ষণ না আপনার স্কিলটাকে ফাইনেস্ট জায়গাতে দিয়ে। তো যারা স্টক মার্কেটে শিখতে চাইছেন, যারা আসতে চাইছেন, আমি তাদের জন্য বলবো, আপনার স্কিলটাকে কিন্তু ফাইনেস্ট জায়গাতে নিয়ে যেতে হবে। যদি সেই জায়গায় আপনারা নিয়ে যেতে পারেন, না হলে সাকসেস না পাওয়া তো কিছু নেই। আচ্ছা, স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা যারা নতুন বিগিনার্স, যারা এই স্টক মার্কেটে ইনভলভ হতে চাই বা এই ব্যবসায় আমরা যুক্ত হতে চাই, তো একদম আপনি শুরু থেকে আমাদের একটু বোঝান যে কীভাবে আমরা কোন কোন স্টেপে এগোবো। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে যারা শুনছেন নতুন, প্রথম আমি একদম একটা কথা বলি সবার জন্য যারা নতুন শিখছেন, মানে স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড আছেন। ফার্স্ট মেন্টালি প্রিপারেশান নিন যে এটি একটি রিস্কি জায়গা, এটা প্রথম কিন্তু মাথায় আনতে হবে। ওকে, সেকেন্ড যে বিষয়টা, এবার ধরুন আপনি মেন্টালি এটাকে অ্যাকসেপ্ট করলেন যে এটি রিস্কি জায়গা, এবারে আপনি ভাবুন স্টক মার্কেটে আসতে গেলে আপনাকে কী করতে হবে। একটি ডিমেট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট একটা ওপেন করতে হবে। সেটা করতে গেলে নর্মাল কেওয়াইসি অ্যাকাউন্ট, মানে ডকুমেন্টস লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে। এই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা মানে হচ্ছে আপনি যেখানে স্টকটা কেনা বেচা করবেন, ওকে, সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে কোথাও থেকে একটু ভালো করে স্টক মার্কেটে একটু শিখতে হবে, বা বেসিক নলেজটা আপনাকে নিতে হবে। তার জন্য অনেক এক্সপোজার কিন্তু রয়েছে, মানে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে কিন্তু অনেক এক্সপোজার রয়েছে। ওকে, তো সেখান থেকে কিন্তু করা যেতে পারে। মোটামুটি আমি বলবো 6 মাস 1 বছর স্টক মার্কেটে বেসিক জিনিসগুলোকে শেখার চেষ্টা করুন। ছোটো ছোটো স্টক কিনুন, ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করুন। মার্কেটটা মূলত সকাল 9টা 15-তে খোলে, ইকুইটি মার্কেট।
এবং বিকেল 3:30 পর্যন্ত চলে। আর যারা কমোডিটি মার্কেট বলে একটি সেকশন হয়, যেখানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এসব কেনা বেচা হয়, সেটা সকাল 9টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত চলে। ওকে, তো যারাই নতুন আসতে চাইছেন আমি বলবো মোটামুটি কারোর সাথে একটু পরামর্শ করে এখানে আসা উচিত। শুরুতে অনেকে এসে এখানে অপশন সেকশন বলে একটি সেকশন আছে, যেখানে খুব অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ তিনগুণ করে ফেলা যায়, আবার টাকাকে ওয়াইপ আউট করে ফেলে লোকে। তো সেটা না বুঝে সহজেই কিন্তু লোকে এই অপশানের চক্করে পড়ে অনেক টাকা নষ্ট করে ফেলেন। তো আপনারা যারা নতুন আসছেন একদম শুরুতে অপশান করতে যাবেন না। ডিমেট অ্যাকাউন্ট খুলে ছোটো ছোটো স্টক বাই করতে আমি বলবো। সেখান থেকে 6 মাস, 1 বছর, 2 বছর ভালো করে মার্কেটটাকে বুঝুন, তারপরে অপশান ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, আপনি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, সেই প্রতিষ্ঠানে কিভাবে মানে যারা নতুন তারা শিখতে পারবে, কতদিনের কোর্স, সেটা একটু ডিটেল বলুন। দেখুন, হ্যাঁ, আমাদের মানে আমি যে ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছে, স্কুল অফ ডে ট্রেডার্স, এই ইনস্টিটিউশনে অনেক এক্সপার্ট টিচাররা রয়েছেন, তারা পড়ান। এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি ক্লাস করানো হয়। আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি এই মুহূর্তে রিসার্চ রয়েছে, সেটা হচ্ছে এসওডি সুইং মাস্টার প্রিমিয়াম, যেটা আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে দেশ বিদেশ থেকে অনেক মানুষ এটা নিয়ে উপকৃত হচ্ছেন, এই স্ট্র্যাটেজি বা এই রিসার্চটা নিয়ে উপকৃত হচ্ছেন। এটিও তারা নিতে পারেন। এছাড়া বিভিন্ন অপশান কোর্স থেকে শুরু করে টেকনিক অ্যানালাইসিস, সমস্ত রকম কোর্স তারা অ্যাভেল করতে পারেন ইনস্টিটিউশনের সাথে যদি তারা যোগাযোগ করেন। মানে এটার কীরকম ফিজ কীরকম, এবং সেটা কিভাবে তারা যোগাযোগটা করবে? যোগাযোগ করতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো যদি আপনারা দেখাতে পারেন। আর ফিস তো একদম মানে 2,000 টাকা থেকে শুরু করে আপনার 10-15,000 টিচারের। আচ্ছা, অনেকেই দেখেছি যে যারা সোশ্যাল মিডিয়া দেখে বা কোনোভাবে স্টক মার্কেট শুরু করে দেন, মানে অ্যাকচুয়াল উচিতটা কি, যে সে প্রাথমিকভাবে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে করবে না নিজে প্র্যাকটিস করবে, কিভাবে? দেখুন, সোশ্যাল মিডিয়া থেকে যে কেউ স্টক মার্কেট শিখতে পারেন বা যে কোনো এডুকেশন আজকের দিনে নিতেই পারেন, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে সবসময়ের জন্য কোনো এডুকেশন গ্রহণ করা উচিত আমার মতে, এবং একজন মেন্টর বা একজন গুরুর সহযোগিতা নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিশ্চয়ই এনরিচ করবে, সাহায্য করবে, কিন্তু সেটা শুধুমাত্র স্বয়ংসম্পূর্ণ নয়। স্টক মার্কেটে যেখানে আমি নিজের কষ্টের টাকা আমি লাগাতে চলেছি, সেখানে পুরোপুরি সোশ্যাল মিডিয়া দেখে তার উপরে ডিপেন্ড করে করা উচিত নয়। আমি সম্প্রতি একটি খবর দেখছিলাম, যেটা আমি আমার ফলোয়ার্সদের সাথে শেয়ারও করেছি, যে একজন ইউটিউবে ভিডিও দেখে ডাক্তারবাবু অস্ত্রোপচার করতে যাচ্ছিলেন এবং সেই পেশেন্টটা মারাও গেছে। তো একইভাবে কিন্তু আমরা এই মানে ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিও দেখলাম, যেখান থেকে এখানে বাই বা এখানে সেল করা দেখে আমরা নিজেদের মতো করে করতে চেষ্টা করলাম, তাতে কিন্তু এই একই রকম অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলবো সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন রয়েছে, আপনি এটাকে এই সোর্সটাকে ইউজ করুন নলেজটাকে এনহ্যান্স করার জন্য বা সাপোর্ট হিসাবে, কিন্তু পুরো প্রতিষ্ঠান থেকে বা কোনো মেন্টর বা গুরুর কাছ থেকে স্ট্রাকচার্ড ওয়েতে স্টক মার্কেটটা শিখলে বেটার হবে। আচ্ছা, অনেকেই আমরা দেখেছি যে স্টকে ইনভেস্টমেন্টটা করে, তো ইনভেস্ট করাটা বেটার না প্রত্যেক দিন যে ট্রেডিংটা বেচা কেনা সেটা বেটার, কোনটা করলে বেশি লাভজনক? এখন এই প্রশ্নটা কিন্তু মানে ডিপেন্ড করছে। অনেকেই রয়েছেন যারা ট্রেডিং করেন, সুইং ট্রেডিং করেন, একদিন দুদিন পরে বেঁচে দেন, বা ইন্ট্রাডে করেন। ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং করতে গেলে নলেজটা অনেক বেশি, মানে স্কিলটা অনেক বেটার দরকার। ওকে, তো দুটোই করা যায়, অসুবিধে কোনো জায়গা নেই। যেটাই করুন না কেন আমাদেরকে শিখে করতে হবে। শুরুতে যারা আসছেন আমি তাদেরকে বলবো ইনভেস্টমেন্ট করতে, মানে স্টক কেনা বেচা করতে, বা মানে আজকের কিনলেন 2 মাস 3 মাস 6 মাসের জন্য রেখে দিলেন, তারপরে বেচে দিলেন। এবার অনেকে জানেন না যে স্টকটা কীভাবে আমরা কিনবো বা কীভাবে বেচবো, এই নলেজটা কিন্তু অনেকের নেই। সেটা আমি কতগুলো একটা সহজ রাস্তা বলে দিই। ধরুন আপনি স্টক যদি কোনো কিনতে যান, তাহলে শুরুতে আমরা কোনো প্যারামিটার জানি না, কিছুই জানি না। আমাকে শুধু জানতে হবে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছি সেই কোম্পানি কী ধরনের ব্যবসা করে, সেই ব্যবসা যে করে তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কি আপনি নিজে কনজিউম করেন? যদি আপনি নিজে না কনজিউম করেন, তাহলে কোন ধরনের কাস্টমাররা কনজিউম করেন, তারা অতীতে কীরকম বিহেভিয়ার দেখিয়েছে, ফিউচারে কীরকম বিহেভিয়ার দেখাতে পারে, এটা ফার্স্ট। সেকেন্ড, আপনাকে দেখতে হবে ওই কোম্পানির এখন যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন হচ্ছে, সেখানে অনেক টাকা আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাশ ফ্লো রয়েছে, কিন্তু কোম্পানির কত টাকা ঋণ রয়েছে, ডেট রয়েছে, সেটা দেখে নিতে হবে। তার সাথে ক্যাশ ফ্লো কী কন্ডিশন আছে সেটাকে দেখতে হবে। 3 নম্বর যেটা দেখতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুধু এইসব দেখলে হবে না, কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্বে কারা রয়েছে, তারা কতটা স্বচ্ছ,
অনেকে রয়েছে অনেক ছোটোখাটো কোম্পানি, ম্যানেজমেন্ট কিন্তু আপনি বাইরে থেকে দেখলে মনে হবে যে বিশাল কিছু ফুলে ফেপে দেখানো হয়েছে সেটাকে, কিন্তু বাস্তবে কোম্পানিটার ভেতরে কিছু নেই। এগুলো একটু ডিপ স্টাডি করতে হবে। ডিপ স্টাডি যদি করা যায় তাহলে এই 3-4টে ক্রাইটেরিয়া মেনটেন করে যদি আমরা কোনো স্টকে ইনভেস্ট করি, যেমন ওয়ারেন বাফে কি করেছিলেন, নেসলে কোম্পানি আপনারা জানেন, দুধ বিক্রি করে, এছাড়া এই ধরনের বহু প্রোডাক্ট আছে যে বিক্রি করে। তো এই ধরনের প্রোডাক্ট ধরুন আমি যদি বলি, দুধ তো একটা নেসেসিটি না আজকের দিনে, মানে আজকের দিনে কেন সবসময়ের জন্য নেসেসিটি। এই প্রোডাক্টটা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কি? খুবই কম, রেয়ার। বা ধরুন আইটিসি, আপনার এই সিগারেট বা হোটেল এই ধরনের বিজনেস করে, এই ধরনের বিজনেসগুলো মানে যারা স্মোকিং করেন বা এই ধরনের কনজিউম করেন তারা কি সহজেই ছেড়ে দেবে? এইগুলো আপনি নিজেকে প্রশ্ন করুন, তাহলেই বুঝে যাবেন যে কোন জিনিসগুলো ইটার্নাল এবং কোন জিনিসগুলো কন্টিনিউ থাকতে পারে। তারা সেই কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি, ব্যবসা আগামী দিনে বাড়তে পারে, কমার সম্ভাবনা কম রয়েছে। ওকে, আমি যে স্টকগুলোর নাম বলছি কোনোটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলার চেষ্টা করছি। তো এইগুলোকে যদি মেনটেন করে তাহলে করতে পারে, এটা বলছি। আচ্ছা, আর একটা হচ্ছে যে এই যে সারা বছরে বিভিন্ন উৎসব, তার জন্য একটা অনেক ডামাডোল চলে বিভিন্ন ক্ষেত্রে। এই স্টকের ক্ষেত্রে বা এই ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে এগুলো কি কোনো এফেক্ট পড়ে? মানে কোন সময় ইনভেস্টমেন্টটা বেশি করব, কম করব, এরকম কি কোনো ব্যাপার আছে? না, উৎসবের সময় যে সমস্ত স্টকগুলো, মানে এগুলো সিজন সাইকেল বলে আর কি, ঠিক আছে। উৎসবের সময় যে সমস্ত স্টকগুলো মূলত উৎসবের সাথে জড়িত, যে সমস্ত স্টকগুলো রয়েছে, ধরুন আপনার এই আমাদের শারদীয়া বা কালী পুজো এই সময়গুলোতে জুয়েলারি সেকশন যেগুলো রয়েছে, স্বাভাবিকভাবে মানুষ একটু অর্নামেন্টস কিনবে, বা এই সময়ে মানুষ প্রচুর কনজিউম করে, তার মানে এফএমসিজি সেক্টর যেগুলো রয়েছে সেই সেক্টরের স্টকগুলো বাড়তে পারে। তো প্রত্যেকটা সিজনের সাথে যুক্ত, যেমন এই এখন শীতকাল আমরা দেখতে পাচ্ছি, ঠিক গ্রীষ্মকালের সময় শুরুর আগে আগে যে সমস্ত কোম্পানিগুলো ধরুন এই ইলেকট্রিক্যাল মোটর বা আপনার ফ্যান, পাখা, ভোল্টাস হোক, ঠিক আছে, বা ফ্রিজ হোক বা এসি হোক, এই ধরনের কোম্পানি যারা যেগুলো বানায়, ব্লু স্টার, ঠিক আছে, এরা একটা এফেক্ট হয়, কিন্তু এগুলো টেম্পোরারি এফেক্ট, এগুলো সিজন সাইকেলের উপর ডিপেন্ড করে হয়। এটা পুরোপুরি দেখে ইনভেস্ট করা উচিত না। আমি যেরকম বললাম, এগুলোই কিন্তু মেন। কী ধরনের ব্যবসা করছে, কোম্পানির ম্যানেজমেন্ট কারা রয়েছে, কোম্পানির এই মুহূর্তে হাতে কত টাকা রয়েছে, ডেট কী রয়েছে, যে ব্যবসা করছে সেটা অতীতে কেমন হয়েছে, ভবিষ্যতে তার ফিউচার আছে, আপনি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ এটা কনজিউম করবে কিনা, এগুলোকে মাথায় রেখে ইনভেস্ট করলে বেটার। আচ্ছা, এমনি স্টক মার্কেটের ভবিষ্যৎ কি? মানে আমরা যদি খুব আগে থেকে দেখি যে দিনকে দিন কি মানুষের ইনভলভমেন্ট বাড়ছে বা এই ধরনের ব্যবসায় মানুষের যোগদান বাড়ছে? স্টক মার্কেটে আমি বলবো আপনাকে, 2020 সালে যখন লকডাউন হয়, সেই সময় ভারতবর্ষে যা ডিমেট অ্যাকাউন্ট ছিল, লকডাউনের সময় প্রত্যেকে বাড়িতে বসে গেছিল, সেটা প্রায় 10 টাইমসেরও বেশি কিন্তু বেড়ে গেছিলো। কিন্তু প্রবলেমস কী হচ্ছে, এই 10 টাইমসের বেশি ডিমেট অ্যাকাউন্ট ওপেন হলো, প্রচুর নতুন মানুষজন স্টক মার্কেটে এলেন যে বাড়িতে বসে কী করবো, স্টক মার্কেট থেকে রোজগার করা যাবে। কিন্তু তার মধ্যে 70%-এরও বেশি, সেভিং ইনভেস্টার সার্ভে বলছে 2023-এ, 70%-এরও বেশি মানুষ যারা ন্যূনতম নলেজ নিয়ে নিয়ে আসেননি, ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছেন, সোশ্যাল মিডিয়াতে কোথাও দেখেছেন বা কারোর কাছ থেকে শুনেছেন, অ্যাডভাইস দিয়েছেন, ইনভেস্ট করেছেন টাকা। আজকে কিন্তু তাদের মধ্যে প্রায় 40-50% মানুষ কিন্তু লস করে এখান থেকে বেরিয়ে গেছে, এটা কিন্তু ফ্যাক্ট। প্রচুর মানুষ যেমন ইনভলভ হচ্ছেন এখানে, তার সাথে সাথে অনেকে বেরিয়ে যাচ্ছেন অরিজিনাল, মানে সঠিক শিক্ষার অভাবে, পেশেন্সের অভাবে। স্টক মার্কেট কিন্তু একটা মানুষের বিহেভিয়ার কী সেটা কিন্তু মূলত শিক্ষা দেয়। যদি একজন মানুষ খুব টেম্পটেটিভ হয়, তিনি যদি কোথা থেকে ধার দেনা করে টাকা পয়সা নিয়ে স্টক মার্কেটে আসেন, তাহলে কিন্তু তিনি সাকসেসফুল হবেন না এখানে কোনোভাবেই। স্টক মার্কেটে তারাই সাকসেসফুল হন যারা কিন্তু সারপ্লাস মানি নিয়ে আসে, তো সেটা সবসময় মনে রাখা উচিত। আচ্ছা, যারা এই ধরনের ডিমাট অ্যাকাউন্ট খুলে অনেকেই দেখা যাচ্ছে যে সাকসেস হতে পারলো না, কিন্তু অ্যাকাউন্টটা রয়ে গেল, এই অ্যাকাউন্টের কি কোনো রিস্ক আছে বা তার বন্ধ করে দেওয়া উচিত কোনোভাবে? না না না, এটার জন্য তো আপনার সেবি রয়েছে, সেবি দেখছে, এটা কোনো প্রবলেমস নেই। মানে আর সবথেকে বড় কথা, কেউ যদি স্টক কিনে রাখে, সেই স্টকটা কিনে রাখার পরে একদিন পরে কিন্তু ওটা ডিমেট অ্যাকাউন্টে চলে যায়। ডিমেট অ্যাকাউন্ট যারা দেখেন আর কি, মানে যাদের যে সমস্ত ডিপোজিটারি হাউস রয়েছে তাদের কাছে জমা থাকে, সেগুলো পুরোটাই হচ্ছে সেবি রেগুলেটর। ওটা চিন্তা, তাদের ব্রোকার হাউস বন্ধ হলো কী হলো তাতে কিছু যায় আসে না। শেষ করি নাকি? আচ্ছা, সুন্দরবনের মতো এই যে একটা প্রান্তিক জায়গা, পাথর প্রতিমা, সেই পাথর প্রতিমা থেকে এসে আপনি সারা বিশ্ব জুড়ে যেভাবে এই স্টক মার্কেটের ব্যাপারে মানুষকে উৎসাহিত করছেন বা অ্যাডভাইস দিচ্ছেন, তো
কি বলবেন, মানে প্রথমত হচ্ছে যে আপনার এই জার্নিটা সম্পর্কে আমরা কিছুটা জানতে চাই, যে কিভাবে এটা আপনি এগিয়ে গেলেন। থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। জানি না সারা বিশ্ব আমাকে চেনে কি না, সেটা তো খুব ভালোই কথা। আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি এমন কিছু করবো লাইফে যেখানে সাধারণ মানুষকে আমি সহযোগিতা করতে পারবো। আর সেটা করতে গেলে আজকের দিনে বেকারত্বের একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে। শুধুমাত্র একটা শিশু বা একটা ছেলে পড়াশুনো করার পরে সে যদি কর্মসংস্থানের জায়গায় তার কাছে না থাকে তাহলে কি না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যদি আমরা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস অ্যাটলিস্ট আমি কাউকে দিতে পারি, তাকে যে ডাইরেক্টলি স্টক মার্কেটেই আসতে পারবে না, তিনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, তিনি তার টাকাটা ব্যাংকে কীভাবে তিনি রাখবেন, তার প্ল্যানিং কী হওয়া উচিত, মানে ফাইন্যান্সিয়াল এডুকেশন যদি কারোর কাছে না থাকে। আমি অনেক মানুষকে জানি যারা বহু টাকা রোজগার করেন, কিন্তু প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না থাকার কারণে বা না জানার কারণে তারা কিন্তু সেই টাকাগুলোকে জমা রাখতে পারেন না। এবার তার সেই টাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে রাখা উচিত, নাকি মিউচুয়াল ফান্ডে রাখা উচিত, নাকি স্টকে ইনভেস্ট করা উচিত, নাকি ব্যাংকে রাখা উচিত, এটা তো একটা নির্দিষ্ট এডুকেশন তার প্রয়োজন না। তো সেই উদ্দেশ্যে মূলত আমার এই স্টক মার্কেট এই ফিল্ডে আসা, এবং চেষ্টা করছি বহু মানুষকে ইন্সপায়ার করার, ফাইন্যান্সিয়ালি অ্যাওয়ার করার। ফাইনালি কি অ্যাডভাইস দেবেন এই যারা নতুন আসতে চায় স্টক মার্কেটে, বা যারা অলরেডি আছে তাদের জন্য কি বলবেন? আমি বলবো স্টক মার্কেট যদি কেউ ফুল টাইম কেরিয়ার হিসেবে নিতে চান তাহলে এখানে ডেডিকেশন লাগবে, পুরস্কার নাহলে কিন্তু সম্ভব নয়। ডেডিকেশন মানে ডেডিকেশান, মানে আপনাকে এই স্কিলটাকে অর্জন করতে হবে, তাহলে আপনি স্টক মার্কেটে আসুন। যারা প্যাসিভ ভাবলি স্টক মার্কেটটাকে ভাবছেন যে আমি কিছু ইনভেস্ট করব, আমার এত টাইম নেই, তাদেরকে আমি বলবো তাহলে আপনারা লং টাইম ইনভেস্টমেন্টের জন্য ভাবুন। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য ইনভেস্ট করুন। কিছু যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমি বলার চেষ্টা করলাম সেগুলোকে মাথায় রাখুন, তাহলে ভালো হতে পারে। একদিকে যেমন পরীক্ষার ভীতি কিভাবে কাটাবেন, অন্যদিকে কর্মক্ষেত্রে স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন বা কিভাবে ট্রেডিং করবেন, এই ব্যাপারে আমরা বিস্তারিত জানলাম ভোলানাথ বাবুর কাছ থেকে।